রাজস্ব খাতে অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করেন, যেই জিনিসটি মাননীয় স্পিকার হচ্ছে আপনার অর্থনীতিকে আরো বেশি সুরক্ষিত করবে। জনগণের উপর চাপ নয়, আমরা প্রায় 12 লাখ কৃষকের মাথার উপর থেকে পাহাড় সমান ঋণের বোঝা কমিয়ে দিচ্ছি মাননীয় স্পিকার। হার হচ্ছে 21, ভারতে সেটা 2, আমরা ভোক্তাদের 2 ভাগে ভাগ করতে পারি। 2014-এর পরে যেই অবস্থাটা পেয়েছি, আমরা দেখেছি যে এখানে সেখানে নানান রকমের ভৌত অবকাঠামোর অগ্রগতি হয়েছে, নানান রকমের পরিমাণগত অগ্রগতি হয়েছে, কিন্তু গুণগত বিষয়টি যেহেতু পেছনে ছিল, সেই জন্য কিন্তু আমরা একটা বিপর্যস্ত অর্থনীতি পেয়েছি। গত আওয়ামী সরকারের যে লণ্ডভণ্ড ভঙ্গুর যে অর্থনীতি ছিল, এবং সেই লণ্ডভণ্ড ভঙ্গুর অর্থনীতি নিয়েই কিন্তু এই বর্তমান সরকারকে, নিরঙ্কুশ বিজয় লাভ করা বিএনপি সরকারকে তারা তাদের বাজেটের এই ঘোষণা করতে যাচ্ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেটি কিন্তু আমাদের আজকের যে অর্থনৈতিক অবস্থাকে আরেকটু বেশি চাপে ফেলে দিয়েছে। সুতরাং এই যে দেশের একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আওয়ামী লীগের ফেলে যাওয়া লণ্ডভণ্ড অর্থনীতির যে অবস্থা, যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যে সংকট, জ্বালানি যে সংকট, বৈশ্বিক যে সংকট, সেই সংকটে দাঁড়িয়ে কিন্তু বিএনপি সরকার, নবগঠিত সরকার তাদের বাজেট ঘোষণা করতে যাচ্ছে। আমরা ঢালাওভাবে ব্যবসায়ীদেরকে অভিযুক্ত করে প্রতিহিংসা পরায়ণ হয়ে দেশের ব্যবসা বাণিজ্য যদি আমরা চালাতে সুযোগ করে না দেই, তাহলে কিন্তু আমাদের যে কর্মসংস্থান, বিনিয়োগ, সেগুলি কিন্তু বাড়বে না। সে কারণে আমরা বলছি, একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে দিয়ে ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দিয়ে, যদি কেউ যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে, সেগুলি ন্যায়ের মাধ্যমে তাদেরকে সেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে ব্যবসা পরিচালনা করে দেওয়ার সুযোগ না দিলে আমরা ভবিষ্যতে বাংলাদেশের যে বর্তমান যে আর্থিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদেরকে আরো বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। করের অনীহা আছে এই কারণে যে কর খেলাপ করে তারা পার পেয়ে যান, তাদেরকে কখনো আইনের আওতায় নেওয়া হয় না। অতএব কর ভীতি নয়, আমার মনে হয় করের অনীহা আছে। এবং আমাদের মতো সাধারণ মানুষের অনেক সময় অনীহা থাকে যে আমি যে কর দিচ্ছি, কিন্তু সেটার তো কোনো সেবা আমি পাচ্ছি না। অতএব আপনি কর দেবেন, সেবা পাবেন, সেটা যদি করা যায়।